নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, কীর্তিমান সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষের নানা কীর্তি এবার প্রকাশ্যে, এবং আরজি করের অধ্যক্ষ যিনি আজ সকালেই ইস্তফা দিয়েছেন এবং নতুন জায়গা ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ হিসেবে তার নামও উঠে এসেছে। কিন্তু কীর্তিমান সন্দীপ ঘোষ, কারণ কে এই সন্দীপ ঘোষ? বারবার এই সন্দীপ ঘোষের নাম উঠে আসছে। এই সন্দীপ ঘোষের একাধিক কুকীর্তি প্রকাশ্যে আসছে, দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি শুধু তাই নয়, কোভিডের সময় বর্জ্য পাচারের অভিযোগ এই সন্দীপের বিরুদ্ধে। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, একটাই প্রশ্ন আসে, একজন অধ্যক্ষ হিসেবেই আমরা জানতাম এই সন্দীপকে, কিন্তু কে এই সন্দীপ? কতটা প্রভাবশালী যে এভাবে প্রভাব খাটাতে পারতো? তমশ্রী, মানে কীর্তিমান শব্দটা আমরা যে অর্থে ব্যবহার করি, একজন অধ্যক্ষ তাকেও হয়তো আমরা কীর্তিমান, কারণ তার সত্যি মানে ভালো কাজ থাকলে নিশ্চয়ই তিনি অধ্যক্ষ হন। কিন্তু এই সন্দীপ ঘোষ 2020 সালে যখন এই আরজিকর হাসপাতালে আসেন, আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হন, তার আগে তিনি ন্যাশনাল মেডিকেল কলেজ, পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজের MSVP ছিলেন। তার আগে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের MSVP ছিলেন। এবং 2020 সালে আসার পর থেকেই তার কীর্তি নয় বরং কুকীর্তির অভিযোগ উঠছিল। 2021 সালে তিনি ছাত্রছাত্রীদের জন্য এমন কিছু গাইডলাইন তৈরি করেন, এমন মানে তখন বলা হয়েছিল যে হিটলারই। তিনি ছাত্রদের ক্লাসে ঢোকা বেরোনো নিয়ে, তাদের হোস্টেলে থাকা না থাকা নিয়ে, কখন ঢুকবে কখন বেরোবে, এমন কিছু নীতি চালু করেছিলেন। সেটা নিয়ে এখানে ছাত্র আন্দোলন চালু হয় এবং সেই ছাত্র আন্দোলনের সময় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে এখানকার ইন্টার্নদের সার্টিফিকেট আটকে রাখবেন, এবং তাই করেছিলেন। তারপরে সেই ইন্টার্নদেরকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল। হাইকোর্টের নির্দেশে সন্দীপ ঘোষকে সেই সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছিল। এখানেই শেষ নয় ডক্টর সন্দীপ ঘোষের কীর্তি, এখানেই শেষ নয়। 2022 সালে কোভিডের সময় কেন্দ্র এবং রাজ্যের অগাধ টাকা এসেছিল এই আরজিকর হাসপাতালে কোভিড নিয়ন্ত্রণের জন্য। সেই টাকার বিপুল পরিমাণে বিপুল পরিমাণে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তখনকার নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার, যাদেরকে এখন ডেপুটি সুপার বলা হয়, আক্তার আলী, তিনি অভিযোগ করেছিলেন এই সন্দীপ ঘোষের এগেনস্টে। টালা থানায় অভিযোগ দায়ের হয়েছিল, কিন্তু কিচ্ছু হয়নি। গত বছর মে মাসে সন্দীপ ঘোষকে বদলি করা হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগে। 48 ঘন্টার মধ্যেই আবার স্থলাভিষিক্ত হন, অর্থাৎ আবার প্রিন্সিপাল হন। তারপরে সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে আবার আন্দোলন শুরু হয়, তখনও তাকে ট্রান্সফার করা হয়েছিল। 1 মাসের মধ্যে আবার তিনি এই আরজিকরের প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হন। এবং বলা যেতে পারে যে এইখানকার চিকিৎসা বর্জ্য, অর্থাৎ মেডিকেল ওয়েস্ট, সেই মেডিকেল ওয়েস্ট নিয়ে যে দুর্নীতি, গ্লাভস, সিরিঞ্জ, ইঞ্জেকশনের সিরিঞ্জ, সেগুলোকে বাইরে পাচার করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একের পর এক কুকীর্তির সঙ্গে যুক্ত ছিলেন এই সন্দীপ ঘোষ, এমনটাই অভিযোগ। অর্থাৎ এতটাই প্রভাব ছিল যে তাকে যদি অন্য কোথাও বদলিও করা হতো, 48 ঘন্টা 1 মাসের মধ্যে তিনি আবার আরজি করে ফিরে আসতেন। যদিও আরজি করে ঘুঘুর বাসা ছিল, দাবি করেছেন সন্দীপ ঘোষ। পূজা কথাটা আমি সোজাভাবে বলি, আর আপনারা দেখবেন স্পষ্টবক্তাদেরই সবসময় শত্রুটা বেশি হয়। আরজি করে যখন আমি চার্জ দিলাম, আরজি কর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো মানে নেতাদের মদত ছিল, কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি। অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে, যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই আমার আজই আরজি করের পদ থেকে ইস্তফা, আবার আজই নতুন দায়িত্ব। ন্যাশনালের অধ্যক্ষ হলেন ডক্টর সন্দীপ ঘোষ। সন্দীপকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করলো স্বাস্থ্য ভবন। আজই সকাল থেকে যে খবর নিউজ 18 বাংলা আপনারা দেখছেন, আজই আরজি করের পদ থেকে ইস্তফা, এবং ইস্তফার দিনই আবার নতুন দায়িত্ব। ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ হলেন সন্দীপ ঘোষ। সরাসরি চলে যাব, ইরণ রায় বর্মন রয়েছে আমার সঙ্গে, ইরণের সঙ্গে কথা বলবো। ইরণ, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা, তাদের তো একটা দাবি ছিল যে যেন আর কোনো জায়গায় মানে ওনাকে যেন কোনো জায়গায় বহাল না করা হয়, কিন্তু দেখলাম ইস্তফা আজই দিলেন, আজই আবার নতুন দায়িত্ব পেলেন ন্যাশনালে। পড়ুয়ারা তারা কি বলছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের কি বক্তব্য? একদমই, আমি পড়ুয়াদের কাছে যাবো এই মুহূর্তে। আরো একবার বলে দিই,
আরজি কর হাসপাতালের যিনি অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, তিনি আজকেই পদত্যাগ দিয়েছিলেন এবং ছাত্রছাত্রী যারা আন্দোলনে বসেছেন তাদের অন্যতম দাবির মধ্যে একটি দাবি ছিল যে অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে এবং তারপরে যখন পদত্যাগ করেন কয়েক ঘন্টার মধ্যে সেই অধ্যক্ষ পুনরায় বহাল হলেন পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজে। পার্ক সার্কাস মেডিকেল কলেজে তাকে আবার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হলো এবং আরজি করের ক্ষেত্রে নতুন অধ্যক্ষ হলেন ডক্টর সুহিতা পাল। এই ঘটনার পর যারা রয়েছেন আমি তাদের থেকে একটু কথা বলার চেষ্টা করবো, প্রচুর ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে আন্দোলনে রয়েছেন। আমি জানতে চাইবো, যে অধ্যক্ষ পদত্যাগ করলেন কয়েক ঘন্টার মধ্যে পার্ক সার্কাস মেডিকেল কলেজের, তিনি আবার অধ্যক্ষ হয়েছেন, কি বলবেন? এটাতে তো বোঝা যাচ্ছে এখানে কোনো পলিটিক্যাল পার্টির হাত রয়েছে, নাহলে তো এটা কোনোদিন হতে পারতো না। আর ওনার সাহসী করা হয়, উনি বললো যে মেয়েটা রাতে একা একা ঘুরছিল কেন, মানে কি ওরা ডিউটি করে তারপর যাচ্ছিল। আমাদের তো একটা দাবি ছিল যে উনি কোথাও না জয়েন করেন বা সব জায়গা থেকে পদত্যাগ করেন, কিন্তু পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যে আরো একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ হলেন যিনি আরজি করের আমাদের নিরাপত্তা দিতে পারেনি, যিনি আরজি কর থেকে চলে গেলেন নিরাপত্তার জন্য, যে তিনি আরজি করের নিরাপত্তা দিতে ব্যর্থ, তিনি কিভাবে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের নিরাপত্তা দেবে? এটাই একটা সবচেয়ে বড় প্রশ্ন উঠে দাঁড়িয়েছে এখন। আমাদের যে দাবি ছিল তাকে তো আবার পুনর্বহাল করা হলো অন্য কলেজে, কি বলবে? আর এটা আরজি করে হয়েছে, এটা কি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে আবার হবে রিপিট? আমরা চাই ওখান থেকে উনি ইস্তফা দিক, আর নয়তোবা যতক্ষণ না জাস্টিস মিলছে ততক্ষণ উনি ইস্তফা দিয়েই থাকুক। আমি আরো কয়েকজন ছাত্রছাত্রীদের কথা বলবো যারা এই মুহূর্তে আন্দোলনে করছেন। আমি জানতে চাইবো, ওদের যে অধ্যক্ষ ছিলেন তিনি পদত্যাগ করেছেন, কিন্তু তাকে কয়েক ঘন্টার মধ্যে আবার পুনর্বহাল করা হয়েছে পার্ক সার্কাস মেডিকেল কলেজে। আমরা সেটাই শুনেছি, তিনি এখানে যদি নিরাপত্তা না দিতে পারেন ওখানে গিয়ে তিনি কি দিবেন? ওনাকে রাখা উচিতই না। প্রশাসন এটাতে পুরো উদ্যোগ দিচ্ছে, প্রশাসনের উদ্যোগ বেশি, এটাতে পুরো বোঝা যাচ্ছে যে প্রশাসন এর সঙ্গে পুরো সম্পূর্ণভাবে যুক্ত আছে। একটা প্রিন্সিপাল এখান থেকে বেরিয়ে ওখানে কি করে গিয়ে বেতন প্রশাসনের একটা মদত ছাড়া? প্রশাসন আমাদেরকে তো সঠিক দিশা দিচ্ছে না, তার সঙ্গে প্রশাসনের প্রিন্সিপালের হয়ে সাপোর্ট করছে, এটা কি ঠিক? যাদের সঙ্গে কথা বললাম প্রত্যেকে বলছেন যে তারা কোনোভাবেই নিষ্ঠা মানছেন না এবং যদি সেই অধ্যক্ষের জায়গায় তার দায়িত্ব পালন করার সময় যদি আরজি করে এরকম ঘটনা ঘটে, অন্য ক্ষেত্রে যদি ঘটে তার দায় তখন কে নেবেন? তারা কিন্তু প্রশাসনের দিকেও আঙুল তুলছেন। একদমই তাই। কয়েক ঘন্টার মধ্যে যখন পদত্যাগ করলেন তার কয়েক ঘন্টার মধ্যে ন্যাশনালের অধ্যক্ষ হলেন এই ডক্টর সন্দীপ ঘোষ, যিনি আরজি করের প্রিন্সিপালের পদত্যাগ করেছেন। সন্দীপ ঘোষ প্রিন্সিপালের অপসারণের দাবিতে সরব হন আন্দোলনকারীরা। ফিরে এসেছি, কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা। এখানে রাজনীতি করা হচ্ছে। একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজি করে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। কিছু স্বার্থান্বেষী, কিছু বিরুদ্ধ গোষ্ঠী পুরোটা রাজনৈতিক খেলা নেমেছে, রাজনৈতিক খেলায় মত্ত হয়েছে। আর রাজনৈতিক খেলা আমি কোনোদিন খেলিনি রেজিগনেশন দিতে, আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছি। কোনো দোষ আড়াল করেননি বলেও দাবি করেছেন সন্দীপ ঘোষ। তরুণী ডাক্তার খুনে মন্তব্য বিতর্ক খারিজ করেন সন্দীপ। ভাইরাল হয়েছে যে আপনি নাকি বলেছেন যে ওই মহিলা একা কেন সেমিনার রুমে ছিল। আবারও আমি বলছি, আমি এরকম কোনো কথা বলিনি। আমার মুখে কথা বসিয়ে হয়েছে, আবারও আমার মুখে কথা বসিয়ে আমার ঘাড়ে কাঁঠাল ভাঙা হয়েছে। সকালে পদত্যাগ ঘোষণা করে দুপুরে স্বাস্থ্য ভবনে ইস্তফা জমা। সব সরকারি পদ থেকে ইস্তফার দাবি সন্দীপ ঘোষের, যদিও সেটা গৃহীত হয়নি, কারণ তাকে আবার অধ্যক্ষ করা হয়েছে ন্যাশনাল মেডিকেলের। আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম এবং বললাম সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাকরি।
আরজিকরের নৃশংসতায় অপরাধীর ফাঁসি চান মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকরের অপরাধীর ফাঁসি চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হোক দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার কাছে যখনই কলকাতার পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। আরজিকরের ঘটনার কিনারায় রবিবার পর্যন্ত ডেডলাইন পুলিশকে। সাফল্যের হার কম হলেও মানুষের সন্তুষ্টির জন্য প্রয়োজনে সিবিআই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, এই কেসগুলো সব সিবিআই এর হাতে ছিল। রিজাউনের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না। আরজিকরের অপরাধীর ফাঁসি চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছে একই আর্জি পানিহাটির স্থানীয় বাসিন্দাদেরও। পৃথিবীতে এই যে জায়গায় আমরা যেন ভালোভাবে চলতে পারি, যেন আমাদের কোনো রকম কোনো ভয় বিভেদ না থেকে আমরা যেন রাস্তাঘাটে চলতে পারি। দিদি আজকে এসছে, দিদি যা বিচার নেবে তাই আমরা তাই মেনে নেব। কিন্তু সে কোনো মায়ের কোল থেকে যেন এরকম কোনো মেয়ে আর যেতে না হয়, এইরকম দিদি বিচার করুক। আমরাও তো একটা সন্তানের মা না, আজকে ওনার হয়েছে, উনি বুঝতে পারছে সেই জায়গাটা কি হচ্ছে। ভবিষ্যতে যেন কোনো ছেলে মেয়ে কারোরই কোনো মায়ের যেন কোল খালি না হয়। আরজিকরে চিকিৎসক তরুণীকে খুন ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের একের পর এক কুকীর্তি ফাঁস। তার বিরুদ্ধে এর আগে বধূ নির্যাতনেরও অভিযোগ ওঠে। অভিযোগ, সঞ্জয়ের অত্যাচারেই বাড়ি ছাড়েন তার ক্যান্সার আক্রান্ত স্ত্রী। হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের অভিযোগ। আরজিকর হাসপাতালের ঘটনায় জোর শোরগোল। এই ঘটনায় শুক্রবার রাতে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরেই তার একের পর এক কুকীর্তি প্রকাশ্যে আসতে শুরু করেছে। বছর দুয়েক আগে এই সঞ্জয়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ ওঠে। এ অভিযোগ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের বিরুদ্ধে সেই সময় কালীঘাট থানা কোনো ব্যবস্থাই নেয়নি। মারধর করতো, মেয়ে আমাকে কেঁদে কেঁদে বলতো যে আমাকে এমনি মেরেছে, গয়না নিয়ে নিয়েছে, এ করেছে, হ্যাঁ খবর পেয়েছি তো আমি থানায় জানালাম, কালীঘাট থানায়। রাত্রিবেলা 2টোর সময় এমনি 2022 সালে। হ্যাঁ, তারপর থানায় 2বার জানিয়েছি, কোনো কিছু করা শুনবাই নেই। কেন কি জানি, পুলিশ বলেই কি? হ্যাঁ। 2022 সালের ফেব্রুয়ারিতে সঞ্জয়ের দ্বিতীয় বিয়ে। অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রীর উপর অত্যাচার শুরু করে সঞ্জয় রায়। স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। অভিযোগ, ক্যান্সারের চিকিৎসা করানো তো দূরে থাক, স্ত্রীর উপর অত্যাচার চালিয়ে যেতে থাকে সঞ্জয়। বিয়ের 6 মাসের মধ্যে মায়ের কাছে ফিরে যান সঞ্জয়ের স্ত্রী। গত বছর অগাস্টে তার মৃত্যু হয়। ওই মারধর করতো, মদ খেয়ে আসতো, বোনকে মারতো, বোন আমাদেরকে জানিয়েছিল। তারপর থেকে ওর সাথে আর কোনো নেই, আমাদের মরার পর থেকে কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে। অভিযোগ, দ্বিতীয় এই বিয়ের সময় নিজেকে পুলিশ কর্মী বলে দাবি করে সঞ্জয়। তার প্রথম বিয়ের কথাও চেপে যায়। আপনার বোনের যখন বিয়ে হয় তখন কি আপনারা জানতেন যে ও কিসে কাজ করে বা কোথায় কাজ করে? ওর আগে বিয়ে ছিল? সে বলেছিল পুলিশে চাকরি করি। বিয়ের কথা সেটা আমরা পরে জানতে পেরেছি, বিয়ের পরে। নিজেকে পুলিশ বলেই এলাকায় পরিচয় দিত সঞ্জয়। পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়, জমি বিক্রির নামে প্রতারণার মতো নানা অভিযোগ তার বিরুদ্ধে। শেষমেশ মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নিহত মহিলার যৌনাঙ্গে ক্ষত, মাথায় আঘাত, চোখে ক্ষত। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন মহিলা চিকিৎসক। ধস্তাধস্তি হয়। সঞ্জয়ের হাত ও মুখে আঁচড়ের চিহ্ন মিলেছে।
ধস্তাধস্তির সময় চিকিৎসকের চশমার কাঁচ ভেঙে যায়, চোখ থেকে রক্ত বেরোতে থাকে। মহিলা চিকিৎসক পড়ুয়া যাতে চিৎকার করতে না পারেন তাই দেওয়ালে তার মাথা ঠুকে দেওয়া হয়। চিকিৎসকের মুখেও ক্ষতচিহ্ন মিলেছে। শেষমেশ গলা টিপে মহিলা চিকিৎসককে হত্যা করা হয়। এমন নির্মম নির্যাতন করা হয় যে তার গলার হাড় ভেঙে যায়। ওনার মেয়ে মানে আমার মেয়ে, ওর যা কষ্ট হয়েছে আমার মেয়েও কষ্ট হয়েছে। এই যে অত্যাচারী করলো, এ খারাপ করলো, সে তো শাস্তি ওকে দিতেই হবে। এইভাবে যা করেছে, হ্যাঁ অনেক কষ্ট পেয়েছে আমার দিদি। নিউজ 18 বাংলা। সঞ্জয়ের আরো কীর্তিফাস। মহিলাকে ফোন করে উত্ত্যক্ত করার অভিযোগ এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে। 3 মাস আগে ছোট্ট শিশুকে নিয়ে হাসপাতালে এসেছিলেন মহিলা, আর তার বিরুদ্ধে এবার হুমকির অভিযোগ। এই মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ, দেখা করার জন্য চাপ দেওয়ার অভিযোগ। হাসপাতালেই মহিলার সঙ্গে আলাপ সঞ্জয়ের। প্রেসক্রিপশন থেকে মহিলার নম্বর জোগাড়, লাগাতার ফোনে মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ। সঞ্জয়ের কল লিস্ট থেকেই মহিলার নম্বর পায় পুলিশ। আজ লালবাজারে মহিলাকে জিজ্ঞাসাবাদ পুলিশের। মেয়েকে ডেকেছে সঞ্জয়ের মোবাইলে, আমার মেয়ের নাম্বারটা পাই, পাওয়ার পরে থানা থেকে এখানে ডেকেছে। সঞ্জয় বলে যে ছেলেটা, ওই ছেলেটা আরজি করে, ও পুলিশ বলে ও পরিচয় দিয়ে ওখানে ছিল। ওখানে আমার মেয়ে গেছিল নাতনিকে ডাক্তার দেখাতে, সঙ্গে কেউ যায়নি, একা একা ছিল বলে ও দাঁড়িয়েছিল প্রেসক্রিপশনটা নিয়ে। সঞ্জয় কোথার থেকে এসে বলল প্রেসক্রিপশনটা দাও, আমি নিয়ে আসছি ওষুধটা। এবার দিয়েছে, দেওয়ার পরে ওর নাম্বারটা নিয়েছে মানে প্রেসক্রিপশন থেকে। সেই থেকে ও ফোন করতো, ফোন করে বলতো ওর সঙ্গে দেখা করার কথা। ও যদি বলতো না, তা তখনই বলতো তুমি স্কুলে যখন যাবে তোমাকে ধরবো, তোমার বর যখন যাবে, দেওর যখন যাবে তোমাকে মার্ডার করবো যদি আমার সঙ্গে দেখা না করো। কত মাস ধরে আপনার মেয়েকে ফোন করতে? এই 3 মাস হয়েছে। 3 মাস ধরে ফোন করতে? জামাইকে জানিয়েছিল, জামাই গেছিল আরজি করে ওকে খুঁজতে, কিন্তু 2 দিন গেছে, খুঁজে পাইনি। আরজি করে চিকিৎসক তরুণীকে খুন ধর্ষণের ঘটনা। 7 জুনিয়র ডাক্তারের বয়ান রেকর্ড করা হয়েছে। এই 7 জুনিয়র ডাক্তার ঘটনার দিন রাতে তারা অন ডিউটি ছিলেন, তাদের বয়ান রেকর্ড করছে পুলিশ। এদের মধ্যে 4 জন একসঙ্গে ডিনারও করেন। প্রথম দিন এদের এক্সামিন করা হয়েছিল। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের সঙ্গে আর কেউ জড়িত কিনা তার তদন্ত চলছে। কর্মবিরতিতে অনড় আন্দোলনকারী পড়ুয়ারা। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত দাবি এবং সুনিশ্চিত করতে হবে হাসপাতালের নিরাপত্তা। এরকম একাধিক দাবিতে এখনো পর্যন্ত তারা অনড় রয়েছেন। অর্থাৎ ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি। কর্মবিরতিতে অনড় আন্দোলনকারীরা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি ইরন রয়েছে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, ঘটনা ঘটেছে 9 তারিখ, আজ 12 তারিখ। এখনো পর্যন্ত তারা অনড় রয়েছেন তাদের দাবিতে। ঠিক কি কি দাবি আন্দোলনকারীদের? কেন তার সাথে কেউ থাকলো না? কেন 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 চেস্টের এই ছবি, চেস্টের অন্য ফ্যাকাল্টিরা কেন ফোন করেনি যে আজকে তার ডিউটি আছে? ইরানের সঙ্গে কথা বলবো, তার আগে আপনাদের জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত আন্দোলনে অনড় রয়েছেন, কর্মবিরতিতে অনড় আন্দোলনকারীরা। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। যারা আন্দোলন করছেন, সুনিশ্চিত করতে হবে হাসপাতালের নিরাপত্তা। কারণ আরজি কর হাসপাতালে সেমিনার হলে যে ঘটনা ঘটেছে, যে ডাক্তার চিকিৎসক পড়ুয়া এবং সেই তরুণীকে খুন ধর্ষণ, সেই ঘটনায় যে কর্মবিরতি, লাগাতার কর্মবিরতিতে অনড় আন্দোলনকারীরা। তমশ্রী এই মুহূর্তে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানিং চলছে এবং তারা কর্মবিরতিতে অবস্থানে অনড় রয়েছেন। যারা রয়েছেন বিভিন্ন মানুষ, বিভিন্ন ডাক্তারের বাইরে বিভিন্ন পেশার মানুষ এসছেন, আমজনতা এসছেন, তারাও তাদের এই প্রতিবাদে সামিল হয়েছেন। যে ডাক্তাররা রয়েছে, আমি একটু জানার চেষ্টা করব। আমার একটাই জবাবের প্রশ্ন, সেটা হচ্ছে যে কর্মবিরতিতে তোমরা এখনো অনড় থাকছো তো? কর্মবিরতিতে আমরা এখনো অনড় আছি। কতদিন থাকবে? ইতিমধ্যেই আশ্বাস তো দেওয়া হয়েছে তদন্ত হবে, তা সত্ত্বেও কর্মবিরতিটা কেন এবং কতদিন? না দেখুন, আশ্বাস তো অনেক রকমই আছে, কিন্তু আমাদের দাবি যে উচ্চ মানে জুডিশিয়াল ইনকোয়ারি
তদন্ত এই দাবি, এই তদন্ত হতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি হতে হবে। এই দাবিটা পুরো মিটছে আমাদের কর্মবিরতি চলবে। আমাদের 4 দফা দাবি ছিল, তার মধ্যে ক্ষতিপূরণ একটা বলা হয়েছিল, মৃতার পরিবারকে ক্ষতিপূরণ, পাশাপাশি বিভাগীয় তদন্ত, সঙ্গে প্রিন্সিপাল, অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানকে পদত্যাগ। তো ইতিমধ্যেই কয়েকটা অলরেডি হয়েছে এবং বিজেপি অধ্যক্ষ পদত্যাগ করেছেন, আবার বাক্সার কাছে তিনি পুনর্বহাল হয়েছেন। কি বলছেন? দেখুন, এই যে আমরা অতীতে আমরা দেখেছি এই প্রিন্সিপালকে অনেকবার সরিয়ে দেওয়া হয়েছে, তারপরেই কিছুক্ষণ পরেই তারা আবার ফিরে এসেছে। কর্মবিরতিতে অনড় আন্দোলনকারী পড়ুয়ারা ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত দাবি এবং সুনিশ্চিত করতে হবে হাসপাতালের নিরাপত্তা, এরকম একাধিক দাবিতে এখনো পর্যন্ত তারা অনড় রয়েছেন। অর্থাৎ ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি, কর্মবিরতিতে অনড় আন্দোলনকারীরা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি ইরন রয়েছে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, ঘটনা ঘটেছে 9 তারিখ, আজ 12 তারিখ, এখনো পর্যন্ত তারা অনড় রয়েছেন তাদের দাবিতে। ঠিক কি কি দাবি আন্দোলনকারীদের? কেন তার সাথে কেউ থাকলো না? কেন 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 চেস্টের এই ছবি, চেস্টের অন্য ফ্যাকাল্টিরা কেন কল করেনি যে আজকে তার ডিউটি আছে? ইরানের সঙ্গে কথা বলবো, তার আগে আপনাদের জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত আন্দোলনে অনড় রয়েছেন, কর্মবিরতিতে অনড় আন্দোলনকারীরা। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা, যারা আন্দোলন করছেন। সুনিশ্চিত করতে হবে হাসপাতালের নিরাপত্তা, কারণ আরজিকর হাসপাতালে সেমিনার হলে যে ঘটনা ঘটেছে, যে ডাক্তার চিকিৎসক পড়ুয়া এবং সেই তরুণীকে খুন, ধর্ষণ, সেই ঘটনায় যে কর্মবিরতি, লাগাতার কর্মবিরতিতে অনড় আন্দোলনকারীরা। তমশ্রী এই মুহূর্তে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানিং চলছে এবং তারা কর্মবিরতিতে অবস্থানে অনড় রয়েছেন। যারা রয়েছেন বিভিন্ন মানুষ, বিভিন্ন ডাক্তারের বাইরে বিভিন্ন পেশার মানুষ এসছেন, আমজনতা এসছেন, তারাও তাদের এই প্রতিবাদে সামিল হয়েছেন। যে ডাক্তাররা রয়েছে, আমি একটু জানার চেষ্টা করব। আমার একটাই সহজের প্রশ্ন, সেটা হচ্ছে যে কর্মবিরতিতে তোমরা এখনো অনড় থাকছো তো? কর্মবিরতিতে আমরা এখনো অনড় আছি। কতদিন থাকবে? ইতিমধ্যেই আশ্বাস তো দেওয়া হয়েছে তদন্ত হবে, তা সত্ত্বেও কর্মবিরতিটা কেন এবং কতদিন? না দেখুন, আশ্বাস তো অনেক রকমই আছে, কিন্তু আমাদের দাবি যে উচ্চ জুডিশিয়াল ইনকোয়ারি, উচ্চ বিভাগীয় তদন্ত, এই দাবি, এই তদন্ত হতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি হতে হবে। এই দাবিটা পুরো মিটছে আমাদের কর্মবিরতি চলবে। আমাদের 4 দফা দাবি ছিল, তার মধ্যে ক্ষতিপূরণ একটা বলা হয়েছিল, মৃতার পরিবারকে ক্ষতিপূরণ, পাশাপাশি বিভাগীয় তদন্ত, সঙ্গে প্রিন্সিপাল, অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানকে পদত্যাগ। তো ইতিমধ্যেই কয়েকটা অলরেডি হয়েছে এবং বিজেপি অধ্যক্ষ পদত্যাগ করেছেন, আবার বাক্সার কাছে তিনি পুনর্বহাল হয়েছেন। কি বলছেন? দেখুন, এই যে আমরা অতীতে আমরা দেখেছি এই প্রিন্সিপালকে অনেকবার সরিয়ে দেওয়া হয়েছে, তারপরেই কিছুক্ষণ পরেই তারা আবার ফিরে এসেছে। তারা তীব্র বিরোধিতা করছেন। অন্যদিকে জেলা থেকে সরাসরিতে এবার যে ছবি দেখাবো আপনাদের, যে ছবি আপনারা দেখছেন, কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত মিছিল, যে মিছিল আরজিকরের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে মিছিল। আর এই মিছিলে কারা সামিল ছিলেন? জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা, ইন্টার্নরা, নাগরিক সমাজের মিছিল, পড়ুয়া, সিনিয়র ডাক্তার প্রত্যেকে আজ মিছিল করেন। কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত মিছিল করেন তারা।